দিন রাত্রে সাকিব ভাইকে মারধর করালো, কিন্তু সেখানে আমার কাছে অনেক তথ্য কথা ছিল, আমি কোনোদিন প্রকাশ করিনি। সাকিব আসলো আমার পক্ষেই কাজ করার জন্য আসছিলেন এবং প্রচন্ডভাবে 2 নাম্বারই হচ্ছিল, 4 নাম্বারই হচ্ছিল, এটা প্রতিবাদ করার জন্য আসলো। হ্যালো ভাই বন্ধুগণ, কী অবস্থা, কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। 2017 সালে মেগাস্টার শাকিব খানের উপর যে মর্মান্তিক হামলা হয়েছিল, শিল্পী সমিতির নির্বাচনের দিন রাত 2টার দিকে, প্রায় 2টার দিকে, গভীর রাত্রেই এই হামলাটা হয়েছিল। কে বা কাহারা এই হামলা করেছিল ওই সময় কেউ ওভাবে মুখ খুলে নেই, কিন্তু সরকার পরিবর্তনের পরে মেগাস্টার শাকিব খানের উপরে কে কীভাবে হামলা করেছিল এটি তুলে ধরেছেন, এ ব্যাপারে মুখ খুলেছেন অনেকেই। এর ভিতরে রয়েছেন আমাদের এক সময়ের সুপারস্টার ওমর সানি, সে মুখ খুলেছেন। মেগাস্টার শাকিব খানের উপরে কীভাবে হামলা হয়েছিল, কেন হামলা হয়েছিল, সে মুখ খুলেছেন। এই ভিডিওটা দেখবা আরও অনেক কলাকৌশলীরা এ ব্যাপারে মুখ খুলেছে। আর একটা ভিলেন চরিত্রের কাজ করে, নামটা মনে নেই, উনিও মুখ খুলেছেন। এই দুটো ভিডিও আমরা দেখব। মেগাস্টার শাকিব খানের উপরে হামলা কিভাবে হয়েছিল এ ব্যাপারে মুখ খুলেছেন ওমর সানি। চলেন আমরা দেখি। রাতে যে ঘটনাটা ঘটেছিল সাকিবের সাথে, সবাইকে আসসালামু আলাইকুম, শুভ সকাল। কিছু পুরনো স্মৃতির কথা না বললেই একদমই পারছি না। বিগত দিনে কিছু মানুষ কমেন্টস করেন, আগে বলেন নাই কেন, আগে আপনি কই ছিলেন, আপনি সাহসী না, আপনি সাহসী। তারপরে হচ্ছে যে ধরনের বিভৎসতা বাংলাদেশে সৃষ্টি হয়েছিল, সেখানে ভয় পাওয়াটাই স্বাভাবিক। আমিও মানুষ, ঠিক আছে, আমি কোনো জিন পড়ি না যে আপনার রুহুর মধ্যে ঢুকে যাব। তো যাই হোক, একটু বলে নিলাম, একটু হার্ড মনে হচ্ছে কথা, কারণ এইভাবেই কথা বলি, আমি চিৎকার করে কথা বলি। আপনার পছন্দ হয় হইলে ভালো, না হইলে একদমই ভালো না। এফডিসিতে আমি যখন নাকি শিল্পী সমিতি নির্বাচন করি, প্রেসিডেন্ট ইলেকশন, তখন সদ্য মানে এফডিসিতে নাড়াচাড়া দিচ্ছে স্বৈরতন্ত্রের একটা ছেলে। ওই ছেলেটা দেখলাম যে প্রচন্ড প্রতাপে এগিয়ে যাচ্ছে। তার সাথে আমার সাথে ক্যান্ডিডেট ছিল আমারই বন্ধু জনাব বিশ্বাস সওদাগর সাহেব। ওনারা একটা প্যানেল করলো, আমিও প্যানেল করলাম। তো আমার অবস্থান খুবই ভালো ছিল এবং সেই জায়গাটায় আমাকে পরাজিত দেখানো হয়েছে। ওকে, আমার নসিবে যেটা ছিল সেটা তো হয়েছে। আর পুলিশ প্রধান ছিলেন এই সদ্য কি বলে গ্রেপ্তার হওয়া, মানে কি শহীদুল্লাহ না কি যেন, হ্যাঁ, শহীদুল ইসলাম। তখন ওনার হঠাৎ করে বাংলাদেশ রেখে, কারণ বাংলাদেশের অবস্থান রেখে এফডিসিতে কেন তার নজর পড়লো এটাই বুঝলাম না। একজন দুইজন মানুষের কারণে এই শহীদুল ইসলাম তার প্রচন্ড হস্তক্ষেপের কারণে তখন ভেস্তে যায়। এবং সেই রাতেই কিন্তু আমার সাথে, তখন আমার ছেলের ফারদিনের বয়স খুব কম ছিল, আমারই একটা ব্যাড লাক ছিল যে আমার সাথে আমার ছেলে ছিল। এখন আপনারা বলতে পারেন যে ছেলে থাকায় আবার ব্যাড লাক হবে কেন, এটা তো গুড লাক। অবশ্যই আমার ছেলে আমার সাথে থাকবে, এটা তো গুড লাক। কিন্তু তখনকার জন্য রাতে যে ঘটনাটা ঘটেছিল সাকিবের সাথে, তখন কিন্তু এফডিসির এই সাইডে তখন প্রচুর পুলিশ, সিআইডি, ডিবি, র্যাব এবং কি বলে একজনের ভাই তখন ওসি ছিল। তখন কিন্তু একদম মানে আমাদের তটস্থ হওয়ার কথা। সাকিব আসলো আমার পক্ষেই কাজ করার জন্য আসছিলেন এবং প্রচন্ডভাবে 2 নাম্বারই হচ্ছিল, 4 নাম্বারই হচ্ছিল, এটা প্রতিবাদ করার জন্য আসলো। কিন্তু সাকিবকে প্রচন্ড প্রহার করা হলো, মারা হলো। আমি যে দৌড়ে যাব ওর কাছে, যাওয়ার মতো কোনো পরিস্থিতি ছিল না, কারণ আমার ছেলেটা থরথর করে কাঁপছে, থরথর করে কাঁপছে, আমার হাত ছাড়ছিল না। পাশে
আমি বললাম বাবা তুমি একটু দাঁড়াও। তাকে নিয়ে কোনো রকম আমি, সে জেস্টোকার্ডিয়ার আমার ছেলে, তার রাইটে হার্ট সবার বামে থাকে, তারটা হচ্ছে ডান সাইডে। তো আমি তাকে পরিচালক সমিতিতে নিয়ে যাই, এবং পরিচালক সমিতিতে তখনকার সেক্রেটারি ছিল বদরুল আলম খোকন, এবং কি বলে গুলজার ছিল তখনকার প্রেসিডেন্ট, এবং সেই রাতে তখন ছিলেন না। আর উনি হচ্ছে এই যে চ্যাট গ্রুপ যে ভাইরাল হয়েছে এইটার মধ্যে উনিও একজন, গুলজার তো ছিলেন। আমি কোনো প্রতিবাদের কোনো ইয়ে করতে পারছিলাম না। আমাকে সাগর ভাই, ফরিদের সাগর ভাই আমাকে বললো রাত 1টা-1:30টার দিকে যে কংগ্রেচুলেশন, তুমি পাস করেছো। সরি, আর দুইটা আরেকটা হবে। কিন্তু আমাকে দেখানো হলো এখনো বেঁচে আছে মমতাজুর রহমান আকবর ভাই। আকবর ভাই, আপনি এখনো বেঁচে আছেন, শ্রদ্ধা আপনার প্রতি। আপনি 71-এর বীর মুক্তিযোদ্ধা, আমার কুলি ছবির মানে ব্লকবাস্টার ছবির পরিচালক, আপনি এখনো বেঁচে আছেন। ওখানে সেদিন কি হয়েছিল, কি কারণে আপনি ডিক্লেয়ার দিয়েছিলেন মিশা সওদাগর প্রেসিডেন্ট এবং সেক্রেটারি জায়েদ খান, সেটা আপনি জানেন আকবর ভাই, আপনি জানেন আকবর ভাই। এবং কি জানেন না জানেন আপনি জানেন। আপনি পরের দিন মৌসুমীকে ফোন করেছিলেন এবং আপনার বুকে হাত রেখে, কোরআন শরীফ হাত রেখে আপনি বলবেন সেদিন আপনি কি কি বলেছিলেন। আপনি জাতির কাছে বলছেন এটা আমি চাই না, হয় আমি ছোট হব নয় আপনি ছোট হবেন। যাই হোক, আপনার দীর্ঘায়ু কামনা করছি। তখনকার ঘটনা যে বিভৎসতা মানে হতে পারে একটা শিল্পী সমিতির নির্বাচন নিয়ে, এই প্রথম দেখলাম। তারপরে একটা করে মানে 4টা বছর কেটে যায়। এরপরে আবার মৌসুমী ইলেকশন করে, সেদিনও কিন্তু মানে অনেক বড় বড় ক্যাবিনেট হয়েছিল, এই নিপুণ করতে দেয়নি তার ক্ষমতার বলে। এবং সোনারগাঁও হোটেলে একজন পুলিশ কর্মকর্তা, শিল্পী সমিতির মেম্বার, উনিও ছিলেন আমাদের গ্রুপে। উনিও কি বলেছিলেন সেটাও আমি জানি। এবং আমি বলেছিলাম, মৌসুমী, কাপুরুষের মতো করে এতগুলি মানুষের তখন সুস্থ আমাদের প্রয়াত ফারুক ভাই, এবং সেলিম সাহেবের কথা বলেছে, অনেক ক্ষমতার মানে বিবস্বতা ক্ষমতার। তারপরে মৌসুমী কাঁদছিল। আমি বললাম যে গুলি খেলে সামনের থেকে গুলি খাবা, পিছন থেকে গুলি খাবা, মানে একজন মানে কি বলে সৈনিক সামনের থেকে গুলি খেয়ে মরে যায়, পিছন থেকে না। আমাদের সাইড তো সাইড যেরকম এরকম করেছিল, তো এইভাবে করেছিল। তো আমি তখন আমাদের গাড়িটা চালিয়ে, এবং সেই ভদ্রলোক না করছিল যে আপনি, উনিও সেক্রেটারি প্রার্থী ছিলেন, কিন্তু তৎক্ষণাৎ সে না করে উদ্র করে আমাদের সাথে ছিলেন না। এফডিসিতে এসে নমিনেশন করি। মৌসুমীর সাথে কি হয়েছে সেটাও জানি। ভালো থাক শিল্পী সমিতি, ভালো থাক আমার শিল্পী ভাইরা, ভালো থাক আমার শিল্পী বোনেরা। কিছুদিন আগে আমি বলেছিলাম যে আমি শিল্পী সমিতির সদস্য পদ থাকবো না, আসলে থাকতে চাই না। জনাব মিশা সওদাগর সাহেব, আপনি আমার বন্ধু, প্রতিদিন হয়তো আপনার সাথে আমার কথা হয়, আপনি আমার কুশলাদি জিজ্ঞেস করেন, আপনি প্রচন্ড নামাজি মানুষ, আপনি আমেরিকার থেকে আইসা এটা গ্রহণ করে নিয়েন। আমি আর চাই না শিল্পী সমিতিতে থাকতে, চাই না ভাই। আপনারাই থাকেন, আপনারাই ভালো, আপনার দীর্ঘায়ু কামনা করছি। আপনি ডোন্ট টেক আদারওয়াইজ, কিছু মনে করবেন না। হ্যাঁ, লাস্টের একটাই খালি কথা বলবো, নিশা তুই আমেরিকার থেকে এসে আমাকে শিল্পী সমিতি থেকে বাদ দিয়ে দিস ভাই, আমার আর ভাল লাগে না এই বয়সে এসে। ভালো থাকবে, আসসালামু আলাইকুম। ভাই ব্রাদার, 2017 সালে হামলা হয়েছে, ওই সময় কেউ মুখ খোলার সাহস পায়নি, কিন্তু এখন মুখ খুলেছে, কারণ সরকার পরিবর্তন হয়েছে। তার মানে ক্ষমতার দাপট দেখিয়ে ওই সময় সবার মুখ বন্ধ রেখেছেন। জায়েদ খান আর ওমর সানির ভিতরে দ্বন্দ্ব হয়েছে ডিপ জলের মেয়ের বিবাহে, না হয় ছেলের বিবাহের ভিতরে দেখেছি। তো জায়েদ খান এই চলচ্চিত্রে ঢোকার পরে
অনেক কিছু হয়েছে চলচ্চিত্রে। চলেন এই ভিলেন কি বলছে আমরা এটা দেখি। সেদিন রাত্রে ইয়ার সাথে সাকিব ভাইকে মারধর করালো, কিন্তু সেখানে আমার কাছে অনেক তথ্য কথা ছিল, আমি কোনোদিন প্রকাশ করিনি। বিগত 4 বছর চলে গেছে, কেন বলি না যে দেখি আমাদের উপরে সে ব্যবহার বিহেভ যেইভাবে সে কার্যকলাপ করছে, এগুলাতে আমরা তিক্ত দিতে হয়ে গেছে। সেই আমাদের ওই টাইমটা তো দেখা গেল কি, ওই যে বললাম যে সবাইকে মানে সে এমন পর্যায়ে নিচ্ছে, এটা আমি মনে করি যে সম্পূর্ণরূপে সেদিন রাত্রের ঘটনাটা যেটা হলো কি, আমি সানি ভাই তার ছেলে আমরা এক জায়গায় দাঁড়ানো, জায়েদ ভাই এই জায়গাটাই হঠাৎ করে আসার পরে দেখা গেল কি, জায়েদ ভাই মোবাইলে কার লগে জানি কথা কইতেছে, আয়া হঠাৎ করে সাকিব ভাই ঢোকার পরেই সে একটা মোবাইলে যে কোনো কথা কওয়ার পরে 2-3 জনে কইলো কি সাকিবের মারা হবে। তখনই ফট করে এই তার সাথে লোকজন কারা ছিল, যাই হোক হের লগের হোক একটা কথাবার্তা আলোচনা শুনে আমি ইয়ারে বললাম, সানি ভাইরে বললাম যে ভাই এনে মারামারি হতে পারে, সাকিব ভাই ভিতরে ঢুকছে। তখন হ্যাঁ ঢোকার পরে রাত্র এই সময় প্রায় 1:30-2টার মতন বাজে। ভাই ব্রাদার, মেগাস্টার শাকিব খানের উপর হামলা এভাবে করলো, ওই সময় তো আওয়ামী লীগ ক্ষমতায়। তো মেগাস্টার শাকিব খান যদি আওয়ামী লীগের পূর্ণ সমর্থন দিয়ে থাকে, তাহলে আবার কিভাবে তার উপরে হামলা হয় চলচ্চিত্র জগতে? সে একজন সুপারস্টার এবং সে একজন দক্ষ অভিনেতা, যদি আওয়ামী লীগের সমর্থন থাকে তার উপরে কীভাবে হামলা হয়? সে তো আওয়ামী লীগ, তার দল তো ক্ষমতায়, তার উপরে কীভাবে হামলা হয় বলেন? হ্যাঁ বলতে পারেন ভোট চেয়েছে। ক্ষমতার দাপটে অনেক মানুষ অনেক কিছু করিয়ে নেয়, কারণ সে একজন মেগাস্টার, তার মুখের কথার ভ্যালু থাকে জনগণের কাছে, তাই তার মুখ দিয়ে অনেক কথাই বের করেছে। এটারই প্রমাণ যে মেগাস্টার শাকিব খান যদি আসলে মনে প্রাণে আওয়ামী লীগে করে থাকতো, তাহলে তার উপরে হামলা হতো না। এটাই তার প্রমাণ। সম্মানিত বন্ধুগণ, আপনারা বিবেক দিয়ে চিন্তা করে দেখেন, আসলে মেগাস্টার শাকিব খান কি কোনো রাজনীতির দলের সাথে যুক্ত নাই। সে একজন অভিনেতা, তাই তার মনে প্রাণে ধ্যানে ঘুমের ঘরে যে সব সময় সে অভিনয় পাবেন, কোনো দল বল কোনো কিছু নিয়ে পাবেন না। সম্মানিত বন্ধুগণ, আপনাদের মূল্যবান মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। একটি লাইক দিয়ে ভিডিও অনুত উৎসাহিত করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।